মুর্শিদাবাদ। ঐতিহাসিক এই মুর্শিদাবাদের নাম শুনলেই প্রথম যে জায়গাটার ছবি আমাদের চোখে ভেসে ওঠে সেটা হচ্ছে হাজারদুয়ারি প্যালেস। আর ইতিহাসের টানে এক বা দুদিনের ছুটিতে হাজার হাজার ভ্রমণ পিপাসু মানুষ ছুটে আসেন এই মুর্শিদাবাদে। তবে ফিরে গিয়ে অনেকেরই এই আক্ষেপটা থাকে, ইস, এটা এবার দেখা হলো না, বা ওটা ঠিক দেখে উঠতে পারলাম না। আবার অনেকে ভাবছেন মুর্শিদাবাদে কি কি দেখার আছে, আর কীভাবেই বা সেসব দেখব, কোথায় থাকবো, আর খাওয়া দাওয়াই বা কোথায় করব। তাই আজ আপনাদের সবার জন্য এই মুর্শিদাবাদ ভ্রমণ পর্ব নিয়ে হাজির হয়েছি আমি বিপুল, আর আপনারা দেখছেন ভ্যাগাবন্ড বিপুল। আবার একটা নতুন জার্নিতে আপনাদেরকে স্বাগত। চলে এসেছি কল্যাণী স্টেশনে। এখান থেকে ট্রেন ধরবো রানাঘাটের উদ্দেশ্যে। মুর্শিদাবাদে আসার পূর্বে সবার আগে জেনে নেওয়া দরকার এখানে আপনারা কি কি দেখবেন। মুর্শিদাবাদের দর্শনীয় স্থানগুলোকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গঙ্গার পূর্ব দিকের, আরেকটা গঙ্গার পশ্চিম দিকের। গঙ্গার পূর্ব দিকে আপনারা যা যা দেখবেন সেগুলো হলো ফৌতি মসজিদ বা ফুটো মসজিদ, কাটরা মসজিদ, জাহানকোষা কামান, আজিমুন্নিসা বেগমের সমাধি, মির্জাফর বংশের 1100 কবর, কাঠগোলা বাগান, জগৎ শেঠের প্যালেস, নসিপুর রাজবাড়ি, নসিপুর জাফরগঞ্জ আখড়া, হাজারদুয়ারি প্যালেস ও মতিঝিল। আর গঙ্গার পশ্চিম তীরের দর্শনীয় স্থানগুলো হলো খোশবাগ, রোশনিবাগ, ডাহাপাড়াধাম, কিরিটেশ্বরী মায়ের মন্দির, হীরাঝিল ও চারবাংলা মন্দির। এছাড়া আমার প্ল্যান অনুযায়ী ঘুরলে আপনারা আরও 2-3টে নতুন জায়গা এক্সপ্লোর করতে পারবেন। সেজন্য আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। চলুন এবার তাহলে ট্রেনে ওঠা যাক। উঠে বললাম ট্রেনে, আর ট্রেন ছেড়ে দিল। আকাশে অল্প অল্প আলো ফুটে গেছে, আর এই শীতের সকালে জার্নি করার মজাটাই আলাদা। চলুন এবার জেনে নেওয়া যাক মুর্শিদাবাদে আপনারা কিভাবে আসবেন, কখন আসবেন এবং কোন ট্রেনে আসবেন। কল্যাণী থেকে 5:55-তে রওনা হয়ে 6:27-এ পৌঁছে গেলাম রানাঘাটে। আর এই রানাঘাট থেকেই লালগোলা লোকাল ধরবো, যেটা রানাঘাট থেকেই ছাড়ে 7টার সময়। মুর্শিদাবাদ যাওয়ার বেস্ট ট্রেন হচ্ছে হাজারদুয়ারি এক্সপ্রেস, যেটা ছাড়ে কলকাতা থেকে 6:50-এ। তাছাড়া আপনারা যারা কলকাতা থেকে আসছেন ভোর 3:45-এর লালগোলা লোকাল ধরেও চলে আসতে পারেন হাজারদুয়ারি। আর যারা রানাঘাটের কাছাকাছি রয়েছেন তারা কিন্তু হাজারদুয়ারি এক্সপ্রেস ছাড়াও এই রানাঘাট থেকে 7টার লালগোলা মেমু লোকাল ধরতে পারেন, যেটা বনগাঁ থেকে আসে, এবং এই ট্রেনটা 9:30 নাগাদ মুর্শিদাবাদে পৌঁছে যায়। 7 মিনিট লেট করে সকাল 7:07 আমাদের ট্রেন রানাঘাট স্টেশন ছেড়ে দিল। তারপর ট্রেন যখন তার গতি বাড়িয়ে নিজের গন্তব্যের দিকে ছুটে চলতে শুরু করলো, তখন আমিও বাড়ি থেকে নিয়ে আসা স্যান্ডউইচ দিয়ে সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম। আর ব্রেকফাস্ট শেষ করে আমি যখন ট্রেনের ভিতরে মানুষের গুঞ্জন আর ট্রেনের বাইরে প্রকৃতির অপরূপ দৃশ্য উপভোগ করছিলাম, তখন আমাদের ট্রেন এসে পৌঁছালো পলাশী স্টেশনে। এই সেই পলাশী যেখানে বাংলার সে স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা পলাশীর যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ার কাছে পরাজিত হয়েছিলেন। যদি কখনো সময় হয় তাহলে অবশ্যই আপনাদের একবার এই পলাশীর প্রান্তর ঘুরিয়ে নিয়ে আসব। তবে পলাশী আর মুর্শিদাবাদের মাঝখানে আরও একটা ঐতিহাসিক জায়গা রয়েছে, সেটা হচ্ছে কাশিমবাজার রাজবাড়ি। মুর্শিদাবাদ ভ্রমণে এলে এই কাশিমবাজার রাজবাড়িকে আপনারা আপনাদের ভ্রমণ তালিকায় রাখতে পারেন। চলে আসলাম কাশিমবাজার, আর এই কাশিমবাজারের পরেই আসছে মুর্শিদাবাদ জংশন। অবশেষে পৌঁছে গেলাম বাংলার ঐতিহাসিক নগরী এবং প্রাচীন রাজধানী মুর্শিদাবাদে। ট্রেন দিয়েছিল 2 নম্বরে, আর এই 2 নম্বর থেকে যেতে হবে 1 নম্বরে। এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, আর ওইটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। ব্রিজ দিয়ে যাব, এই ব্রিজ দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে যাব। ব্রিজ পেরিয়ে এসে এই যে জায়গাটা দেখছেন এখান দিয়ে বেরোতে হবে। তবে ওই জায়গাটায় পিএন ইউজ টয়লেট আছে। স্টেশন থেকে বেরোনোর পূর্বে টয়লেট করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর
স্টেশনের বাইরে এসেই দেখা হয়ে গেল টোটো কাকার সঙ্গে, যিনি আগে থেকেই আমার জন্য স্টেশনের বাইরে অপেক্ষা করছিলেন। এই কাকার সাথে পরিচয় হলো। আমি আগেও যখন এসেছিলাম এই কাকার সঙ্গে ঘুরেছিলাম, এবারেও কিন্তু এই কাকাকে ফোন করে বলে রেখেছিলাম। উনি কিন্তু একদম মানে ট্রেন ঢোকার আগে প্ল্যাটফর্মে এসে হাজির হয়ে গেছে। আপনারা যারা আগামী দিনে মুর্শিদাবাদ আসছেন, চাইলে এই কাকার টোটোতে মুর্শিদাবাদ ঘুরতে পারেন। আমি আমার ভিডিওর নিচে এবং ডেসক্রিপশন বক্সে ইনার নাম এবং মোবাইল নাম্বার দিয়ে রাখলাম, আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। বসে বললাম, চলুন যাওয়া যাক। একদিনে ভাগীরথীর পশ্চিম তীরের সমস্ত দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে হলে আপনারা অবশ্যই সকাল 8:30 থেকে 9:30 মধ্যে মুর্শিদাবাদে পৌঁছে যান। সেক্ষেত্রে শিয়ালদা থেকে ভোর 5:36 লালগোলা প্যাসেঞ্জার এবং রানাঘাট থেকে সকাল 7টার রানাঘাট লালগোলা মেমু বেস্ট অপশান। রেল লাইন ক্রস করে 3টে দর্শনীয় স্থান আছে, সেটা হলো ফৌতি মসজিদ বা ফুটো মসজিদ, তারপরে কাটরা মসজিদ এবং জাহান কোষা কামান। প্রথমে যাব হচ্ছে ফৌতি মসজিদে। পৌঁছে গেলাম ফৌতি মসজিদের সামনে, আর আমার পিছনেই যে মসজিদটি দেখছেন সেটিই হচ্ছে ফৌতি মসজিদ বা ফুটি মসজিদ, আর এটা তৈরি করেছিলেন সরফরাজ খাঁ। চলুন মসজিদটি ঘুরে দেখতে দেখতে এর ইতিহাসটা একটু জেনে নিই। 1739 খ্রিস্টাব্দে বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁয়ের দৌহিত্র এবং বাংলার দ্বিতীয় নবাব সুজাউদ্দিন মোহাম্মদ খাঁ অর্থাৎ সুজাউদ্দৌলার পুত্র সরফরাজ খাঁ বাংলার নবাবী মসনদে বসেন। কথিত আছে নবাব সরফরাজ খান তার অক্ষয় কীর্তি হিসাবে তৈরি করতে চেয়েছিলেন এই মসজিদটিকে, তাই তিনি নাকি এক রাত্রের মধ্যেই বিশাল এই মসজিদ বানানোর চেষ্টা করেন। নিজের স্মৃতি রক্ষার জন্য এই সুরম্য মসজিদটি নিজের জীবদ্দশায় শুরু করলেও নবাব আলিবুদ্দি খানের নেতৃত্বাধীন ফৌজের হাতে তিনি নিহত হওয়ার ফলে তার সাধের কীর্তিসৌধ নির্মাণের কাজ অসম্পূর্ণই রয়ে গিয়েছিল। নবাবের আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার আগেই নবাব ফৌত হন বলে এই মসজিদটির নাম হয় ফৌতি মসজিদ। আবার অপরদিকে এই মসজিদে অনেক ফুটো বা ফাঁক থাকার কারণে অনেকে একে ফুটি মসজিদও বলে। সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় বর্তমানে এটি প্রায় ধ্বংসস্তূপের মুখে। আর মসজিদের চারপাশের 4টে গম্বুজের মধ্যেকার সিঁড়ি দিয়ে মসজিদের উপরে ওঠার ব্যবস্থা ছিল, তবে বর্তমানে সেটি অত্যন্ত বিপদসংকুল। তবুও আমি আপনাদের উপরে উঠে দেখানোর চেষ্টা করছি। আপনাদেরকে দেখানোর জন্য আমি এই উপরে উঠছি। এই যে এই পর্যন্ত রয়েছে, এর উপরেও যাওয়া যায়। আর উপরে দেখুন গম্বুজটা রয়েছে, পুরো গাছপালা জন্মে গেছে, মানে রক্ষণাবেক্ষণ যে হয় না তার প্রমাণ সুস্পষ্ট। খুব সন্তর্পণে বিপদ এড়িয়ে ধীরে ধীরে আমি নিচে নেমে এলাম। দেখা হয়ে গেল, এবার যাওয়া যাক। ফৌতি মসজিদ দেখার পর আমার পরবর্তী গন্তব্য ছিল কাটরা মসজিদ। ফৌতি মসজিদ দেখে চলে আসলাম কাটরা মসজিদে। এই কাটরা মসজিদের একটু ইতিহাসটা আপনাদেরকে বলে দিই। এই কাটরা মসজিদটি নির্মাণ করিয়েছিলেন বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ। বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ 1717 খ্রিস্টাব্দে সিংহাসনে বসে তার রাজধানী ঢাকা থেকে স্থানান্তরিত করেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে এবং তার নিজের নামানুসারে এই নতুন রাজধানীর নামকরণ করেন মুর্শিদাবাদ। এবং এই কাটরা মসজিদটি নতুন রাজধানীর জামে মসজিদ হিসাবে 1723 থেকে 1724 সালের মধ্যে তার দ্বারা নির্মিত হয়েছিল। মসজিদটির নাম কাটরা হওয়ার কারণ মসজিদটির নিকটে একটি বাজার ছিল এবং কাটরা মানে হচ্ছে বাজার, তাই বাজারের পাশের মসজিদ অর্থে এই মসজিদটির নাম হয় কাটরা মসজিদ। মসজিদটির কাঠামোটি তার মনোরম স্থাপত্যের জন্য পরিচিত, যার দুপাশের 70 ফুট উঁচু মিনারগুলো কালের আবর্তে আজ জরাজীর্ণ। মিনারের গম্বুজগুলো 1897 সালের
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়, যেখানে বন্দুকযুদ্ধের জন্য ফাঁকা জায়গা রয়েছে। এটি কেবল একটি উপাসনালয়ই ছিল না, বরং ইসলামী শিক্ষার একটি প্রধান কেন্দ্রও ছিল। এটি ছিল ভারতীয় উপমহাদেশের বৃহত্তম ক্যারাভ্যানসেরাইগুলির মধ্যে একটি, যা একসাথে 700 জন পাঠককে আবাসন করতে সক্ষম ছিল। এর প্রতিষ্ঠাতার সমাধি এই মসজিদটিকে একটি অনন্য ঐতিহাসিক গুরুত্ব দেয়, যার মূল প্রবেশপথের সিঁড়ির নিচে অবস্থিত। চলুন এবার সেদিকেই যাওয়া যাক। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি তার নিচেই আছে কিন্তু নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধি। আমি এখন যাচ্ছি সেই নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধি দেখতে। নবাব মুর্শিদ কুলি খাঁ কাটরা মসজিদের প্রধান প্রবেশদ্বারের নিচে সমাধিস্থ হতে চেয়েছিলেন, কারণ তিনি অনুতপ্ত ছিলেন এবং চেয়েছিলেন যে পুণ্যাত্মা ও জ্ঞানী ব্যক্তিদের পায়ের ধুলো তার সমাধিতে পড়ুক, যা তার পাপ মোচনে সহায়তা করবে। আর এটাই হচ্ছে নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধি। কাটরা মসজিদের আভ্যন্তরীণ এবং বাহ্যিক সৌন্দর্য গোগ্রাসে উপভোগ করার পর বেরিয়ে যাওয়ার পূর্বে একটা জায়গায় এসে আমার চোখ আটকে গেল, আর সেটা আপনাদের সাথে না শেয়ার করে পারলাম না। ধর্ম নিয়ে এখন এত হানাহানি হয়, আর সেই সময়ে কি সম্প্রীতি ছিল, ধর্মীয় সম্প্রীতি, তার প্রমাণটা আপনাদের এখন দেখাচ্ছি যে মসজিদের মধ্যেও কিন্তু মন্দির রয়েছে। কাটরা মসজিদ দেখার পর আমার পরবর্তী অর্থাৎ তৃতীয় গন্তব্য ছিল জাহানকোষা কামান। জাহানকোষা একটি ফার্সি শব্দ, যার অর্থ জগৎজয়ী বা পৃথিবী ধ্বংসকারী। এই জাহানকোষা কামান মুঘল আমলে নির্মিত একটি বিশাল কামান, যা 1637 সালে তৎকালীন মুঘল সম্রাট শাহজাহানের শাসনকালে বাংলার সুবেদার ইসলাম খানের নির্দেশে ঢাকার জাহাঙ্গীরনগর অর্থাৎ বর্তমান বাংলাদেশের মিস্ত্রি জনার্দন কর্মকার অষ্টধাতু দিয়ে এই বিশাল আকৃতির কামানটি তৈরি করেন, যেটা লম্বায় প্রায় 17.5 ফুট এবং ওজন প্রায় 7900 কেজি। এটিকে দাগতে একবারের জন্য প্রায় 28 সের অর্থাৎ 17 কিলো বারুদ প্রয়োজন হতো। মুর্শিদ কুলি খাঁয়ের রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত হওয়ার সাথে সাথে এই কামানটিকেও মুর্শিদাবাদে নিয়ে আসা হয়। এরপর আমি সোজা চলে আসলাম মুর্শিদাবাদের আরেকটি দর্শনীয় জায়গা মতিঝিলে, তবে শুধুমাত্র ঘুরতে নয়, থাকতেও। হ্যাঁ, ঠিকই শুনছেন, আমার এই দুদিনের মুর্শিদাবাদ সফরে আমি যেখানে থাকব সেটা হচ্ছে এই মতিঝিলের মধ্যে অবস্থিত ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের কটেজে। আগেরবার মুর্শিদাবাদ ঘুরতে এসে ছবির মতন সুন্দর এই মতিঝিলের কটেজে থাকার একটা প্রবল ইচ্ছে তৈরি হয়েছিল, যেটা আজকে আমার পূর্ণ হতে চলেছে। চলুন আপনাদের এই মতিঝিলের কটেজ এবং এর রুমটা একটু ঘুরিয়ে দেখাই। কটেজগুলো যতটা সুন্দর, এর রুমগুলোও ততটাই সুন্দর এবং গোছানো। রুমে রয়েছে একটি ডবল বেড, যেখানে একজন চাইল্ড সহ 2 জন অ্যাডাল্ট আরামসে থাকতে পারে, আর বিছানার ঠিক উল্টো দিকেই রয়েছে একটা বড় টিভি। বিছানায় শুয়েই আপনারা এই টিভি দেখতে পারবেন। বিছানার পাশেই আছে একটি সাইড টেবিল, যেখানে রয়েছে একটা ইন্টারকাম। তার পাশেই রয়েছে একটা বড় ওয়ার্ড্রব, যেখানে আপনারা আপনাদের জিনিস এবং লাগেজ রাখতে পারবেন। তার ঠিক পাশেই রয়েছে একটি 2 জন বসার মতো ছোট সোফা। ঠিক তার উল্টো দিকেই রয়েছে একটা ছোট টি টেবিল এবং তার পাশে রয়েছে একটি বড় আয়না। চলুন এবার এই রুমের টয়লেটটা আপনাদের দেখাই। ওয়াও! টয়লেটটিতে রয়েছে গ্লাস দিয়ে আলাদা করা স্নানের জায়গা, আছে কোমোড, ওয়াশ বেসিন, সাথে আছে গিজার, ওয়াল ফ্যান ও হ্যাঙ্গার। এক কথায় যাকে বলে জাস্ট ওয়াসাম।
এই কটেজটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। এই মতিঝিলের মধ্যে যে ট্যুরিজম কটেজ রয়েছে সেটা কিন্তু বুক করা যায় অনলাইন শুধু। তো আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা কিন্তু সেই লিঙ্কে ক্লিক করে বুক করে নিতে পারেন। এই মতিঝিলের একটা ডিটেলস ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। এরপর কটেজে চেক ইন করে লাগেজ রেখে ফ্রেশ হয়ে আবারও বেরিয়ে পড়লাম মুর্শিদাবাদ ভ্রমণে। মতিঝিলের পাশেই আছে আরেকটি দর্শনীয় জায়গা, সেটা হলো ঘসেডি বেগমের গুপ্তঘর। মতিঝিলে এলে আপনারা এটা অবশ্যই দেখবেন। মেহেরুন্নেসা বেগম ওরফে ঘসেডি বেগম ছিলেন আলীবর্দী খাঁয়ের বড় মেয়ে এবং সিরাজদৌল্লার মাসি। এই ঘসেডি বেগম প্রচুর ধনসম্পত্তির অধিকারী ছিলেন, যেগুলো তিনি কোনো গুপ্ত স্থানে লুকিয়ে রেখেছিলেন, যেটা আজও জানা যায়নি। অনুমান করা হয় এই জানলা দরজাবিহীন চারিদিকে দেওয়াল এবং মাথায় ছাদ দেওয়া এই গুপ্ত ঘরেই তিনি তার ধনসম্পত্তি লুকিয়ে রেখেছিলেন। আর এই ঘরের সাথে ঘসেডি বেগমের প্রাসাদের যোগাযোগ ছিল। এই গুপ্তঘর নিয়ে একটি প্রবাদও চালু আছে। এই রাস্তা দিয়ে ওই গুপ্তঘরের উল্টো দিকটায় যাচ্ছি, চলুন দেখাচ্ছি যে কি প্রবাদ চালু হয়েছিল এবং কেন হয়েছিল। গুপ্তঘরের উল্টো দিকে চলে আসলাম। এই ঘরের এদিকটা দেখেছেন খোবরানো? আসলে শোনা যায় যে একসময় এই গুপ্তঘরটা ভাঙার চেষ্টা করেছিলেন কোনো ব্রিটিশ, কিন্তু তোপ দেখেছিলেন, তোপের গোলা এই এত অবধি ভেদ করতে পেরেছিল, তারপরে কিন্তু আর ভেদ করতে পারেনি। মানে এটা এতটাই চওড়া বা শক্তপোক্ত, তার জন্য ভেদ করতে পারেনি। কিন্তু যে তোপ দেখেছিল তার নাকি গলায় রক্ত উঠে মারা যায়। এই গুপ্তঘরের উল্টো দিকেই রয়েছে একটি মসজিদ এবং মসজিদের সামনেই রয়েছে প্রাচীর দিয়ে ঘেরা 4টে সমাধি, যার মধ্যে একটি ঘসেডি বেগমের স্বামী নবাব নওয়াজিশ মোহাম্মদের, অপরটি ঘসেডি বেগমের পালিত পুত্র ও সিরাজদৌল্লার আপন ছোট ভাই ইকরামউদ্দৌলার, তৃতীয়টি ইকরামউদ্দৌলার টিচার এবং চতুর্থটি নওয়াজিশ মোহাম্মদের প্রধান সেনাপতি শামসের আলী খানের। এরপর টোটো করে হাজারদুয়ারির দক্ষিণ দরজা দিয়ে প্রবেশ করলাম কেল্লা নিজামত এলাকায়। দক্ষিণ দরজা সংলগ্ন ঘরগুলো মূলত হাজারদুয়ারি প্রাসাদের অংশ ছিল, যা বাংলার নবাবদের রাজকীয় বাসস্থান ও প্রশাসনিক কাজে ব্যবহৃত হতো। আর এই দক্ষিণ দরজার কাছেই যে ঘণ্টাঘর রয়েছে সেটি মূলত ঊনবিংশ শতাব্দীতে স্থপতি ডানকান ম্যাকিওয়েড তৈরি করেছিলেন, যা হাজারদুয়ারি প্রাসাদের অংশ হিসাবে নবাব নাজিম হুমায়ুন জাহের রাজত্বকালে মূলত নাবিক ও সাধারণ যাত্রীদের সময় জানাতে নির্মিত হয়েছিল। এরপর পথের ডান দিকে পড়বে ওয়াসিম মঞ্জিল, যা নতুন প্রাসাদ নামেও পরিচিত। মুর্শিদাবাদের নবাব ওয়াসিফ আলী মির্জা খান 1904 সালে হাজারদুয়ারি প্রাসাদের কাছে এই প্রাসাদটি নির্মাণ করেন। প্রাসাদটি মূলত নবাবের বাসভবন হিসেবে তৈরি হয়েছিল। বর্তমানে এটি একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান ও পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত, যেখানে নবাবী আমলের বিভিন্ন সামগ্রী সংরক্ষিত আছে। এটি বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এরপর হাজারদুয়ারির পিছনের রাস্তা দিয়ে এসে পৌঁছালাম ত্রিপলিয়া গেটের কাছে, যা নবাব সুজাউদ্দিন খান নির্মাণ করিয়েছিলেন এবং এটি হাজারদুয়ারি প্রাসাদের প্রধান প্রবেশদ্বার হিসেবে কাজ করত। এটি চকগেট নামেও পরিচিত ছিল। আর এই ত্রিপলিয়া গেটের কাছেই আছে চক মসজিদ, যেটা নবাব মির্জাফরের স্ত্রী মুন্নি বেগম 1767 খ্রিস্টাব্দে নির্মাণ করিয়েছিলেন। আমি ত্রিপলিয়া গেট পার করে হাজারদুয়ারিকে পাশ কাটিয়ে চললাম কাঠগোলা বাগানের দিকে। আপনারাও যারা একদিনের জন্য হাজারদুয়ারিতে আসছেন তারা প্রথমে ফৌতি মসজিদ, কাটরা মসজিদ এবং জাহানকোষা কামান দেখার পর সোজা চলে আসুন কাঠগোলা বাগান। কেন? কারণটা পরে বলছি। তার আগে চলুন মুর্শিদাবাদে আরেকটা থাকার জায়গার সন্ধান আপনাদের দিই,
যেটা হাজারদুয়ারির খুব কাছেই অবস্থিত এবং আগেরবার আমি এখানে এসেই থেকেছিলাম। আর এটা হলো লালবাগ যুব আবাস বা লালবাগ ইয়ুথ হোস্টেল। ইয়ুথ হোস্টেলে যদি আপনারা থাকতে চান তাহলে কিন্তু আপনাদেরকে অনলাইন বুকিং করতে হবে। তার জন্য যে সাইট আছে সেই সাইটটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানে রেজিস্টার করে আপনারা কিন্তু এই ইয়ুথ হোস্টেলের রুম বুক করতে পারেন। পৌঁছে গেলাম মুর্শিদাবাদের ঐতিহাসিক কাঠগোলা বাগান বাড়িতে। এই কাঠগোলা বাগান বাড়িতে আপনারা যে সকল জিনিস দেখবেন তার একটা সম্পূর্ণ বিবরণ এই লিস্টে দেওয়া আছে, ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। এই বাগান বাড়িতে প্রবেশের যে ত্রিতল বিশিষ্ট নবাবখানা গেটটি রয়েছে সেখানে আগে সম্মানিতদের অভ্যর্থনা করা হতো পুষ্প ও আতর বৃষ্টি করে সানাই ও নাগরার মধুর স্বরে। তবে এখন আমরা প্রবেশ করলে বিনা বেতনের চামচিকিরা সানাই বাজায়। লোকাল গাইডের মতে 260 বিঘে জমির উপর গড়ে ওঠা এই বাগান বাড়ির ভিতরে প্রবেশ করেই চোখে পড়বে পূর্ব পশ্চিমে বিস্তৃত একটা পাকা রাস্তা চলে গেছে কাঠগোলা প্যালেসের দিকে। আর রাস্তার দুদিকে রয়েছে অসংখ্য গাছের সারি। বৃক্ষ আচ্ছাদিত সেই বাগানের বিভিন্ন প্রান্তে উঁচু বেদির ওপর রয়েছে ঘোড়ায় চড়া দুগার পরিবারের 4 সদস্যের মূর্তি। তারা হলেন প্রতাপ সিং দুগার, জগৎপাত সিং দুগার, ধনপাত সিং দুগার ও লক্ষ্মীপাত সিং দুগার। আনুমানিক 1780 সালে লক্ষ্মীপত সিং দুগার এই বিশাল বাগান বাড়িটি কেনেন এবং তৈরি করেন, যা পরে ধনপত সিং দুগারেরও অবদান ছিল। আর কাঠগোলা শব্দটা এলো কোথা থেকে? অর্থাৎ কাটা গোলাপ বা কালো গোলাপ, এই শব্দ থেকেই কিন্তু কাঠগোলাপ এসছে। আবার ভিন্ন মত অনুযায়ী বাগান বাড়ির প্রবেশপথের রাস্তার দুপাশে একসময় কাঠের গোলা বা কাঠের আস্তানা ছিল, তাই এর নাম হয় কাঠগোলা। বর্তমানে এটি একটি দেবতার জমিদারি সম্পত্তি, যার প্রতিনিধিত্ব করছেন সঞ্জয় দুগার। তাই এই বাগানের প্রবেশের জন্য টিকিট আছে। আর সামনেই আছে হচ্ছে টিকিট কাউন্টার। আর এখানে যে টিকিট কাটতে হয় প্রতি ব্যক্তি 40 টাকা, অর্থাৎ পার পার্সন 40 টাকা করে এখান থেকে কিন্তু টিকিট কাটতে হবে আপনাদেরকে। টিকিট কাটা হয়ে গেল, এবার প্রবেশ করব। এইখানে কিন্তু টিকিট চেকিং হয়। ঢুকেই প্রথমে বাঁদিকে চোখে পড়বে কাঠগোলা বাগান বাড়ির বাঁধানো পুকুর বা বাউরি, যা দুগার পরিবার রাজস্থানী স্থাপত্যের ছোঁয়ায় তৈরি করিয়েছিলেন, যা মূলত বাগান পরিচর্যা এবং বাসিন্দাদের ব্যবহারের জন্য জল সংরক্ষণের প্রয়োজনে ব্যবহৃত হতো, যার সাথে ভাগীরথীর যোগ আছে। তবে 3 তলা বিশিষ্ট এই বাউরির নিচে 2টো বাড়ি এবং বাইজি রাখার ঘর আছে, যেখানে হীরাবাই এবং মতিবাই নামে বাইজিরা থাকত। তাছাড়া স্থানীয় গাইডদের মতে এটি একটি গুপ্ত সুড়ঙ্গ, যার সাথে জগৎ শেঠের বাড়ির যোগাযোগ ছিল। তবে এখানে এখন প্রবেশ করতে দেওয়া হয় না। বাউরির ঠিক উল্টো দিকেই রয়েছে একটি চিড়িয়াখানা, যেখানে রয়েছে রং বেরঙের মাছ, পাখি এবং খরগোশ। চলুন চিড়িয়াখানাটা ঘুরে দেখি। এটা হচ্ছে দুগার পরিবারের প্যালেস বা প্রাসাদ। 75 ফুট উচ্চতার, সামনে 3 তলা এবং পিছনে 2 তলা বিশিষ্ট ফরাসি ও বাঙালি স্থাপত্যের মিশ্রণে তৈরি এই প্রাসাদ অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী। এই প্রাসাদের সংরক্ষণশালায় রয়েছে চিত্রকলা, আয়না, ঝাড়বাতি, মূল্যবান আসবাবপত্র এবং ঐতিহাসিক জিনিসপত্র। তাছাড়া রয়েছে একটি বিলিয়ার্ড বোর্ড, একটি বড় ডাইনিং টেবিল, যার উপরে রয়েছে একটি স্টিলের বল, যার সাহায্যে ঘরের সমস্ত দিকে সবাইকে দেখা যায়। তবে ভেতরে ক্যামেরার অনুমতি না থাকায় সেগুলো দেখানো সম্ভব নয়। এখানে অনেক ছবির শুটিংও হয়েছে, যেমন অ্যান্টনি ফিরিঙ্গি, পেরি সাহেবের মন্ত্রী, একেন বাবু,
এক যে ছিল রাজা, আমি সিরাজের বেগম ও রাসমণি। আর এই প্যালেসের উল্টো দিকেই রয়েছে দুগার পরিবারের পারিবারিক পুকুর, যেখানে পরিবারের লোকেরা স্নান করতেন। বর্তমানে এখানে প্রচুর রঙিন মাছ রয়েছে। এই যে কাঠগোলা বাগানের যে প্রাসাদ, এটা পেরিয়ে এগিয়ে আসলেই এইখানে যেটা জায়গাটা রয়েছে বা বাড়িটা বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে নবাবী রাসোইখানা। অর্থাৎ এখানেই কিন্তু রান্নাবান্না হতো। তো এখন তো এই জায়গাটা বন্ধ রয়েছে, এখানে প্রবেশ করতে দেওয়া হয় না। এই সেই রাসোইখানার জায়গা। সামনে এগিয়ে গেলে চোখে পড়বে জৈন সাধক জিন দত্ত সুরি মহারাজের চরণ পাদুকা সম্বলিত একটি দাদাবাড়ি, যেটা মূল জৈন মন্দিরের সাথে একই সময়ে নির্মিত। আর এর পাশে ডান দিকে রয়েছে 150 বছরের পুরনো একটি শ্বেতচাপা ফুলের গাছ, যেটি বজ্রাপাতে ত্রিখণ্ডিত হলেও এখনও তার অস্তিত্বের জানান দিয়ে চলেছে। ওই যে দূরে মন্দিরটা দেখছেন, ওটাই হচ্ছে জৈন মন্দির। 1873 সালে লক্ষ্মীপদ সিং দুগাড়ের আমলে নির্মিত এই মন্দিরটি প্রথম জৈন তীর্থঙ্কর আদিনাথকে উৎসর্গীকৃত, যেখানে প্রায় 900 বছরের পুরনো আদিনাথের মূর্তি ও অন্যান্য তীর্থঙ্করের মূর্তি রয়েছে। কাঠগোলা বাগান বাড়ি নাম হবে আর কাঠগোলাপ থাকবে না, তাই কি হয়? এই দেখুন। আর কাঠগোলা বাগানে আছে একটি বাঁধানো মঞ্চ বা জলসাঘর, যেখানে নবাব ও অভিজাতদের জন্য জলসা, গান বাজনা ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হতো। শোনা যায় এখানেই নাকি বাইজিরা নাচ করতেন। এই যে কাঠগোলা বাগান বাড়ি, তার পিছন দিকটাই রয়েছে সুন্দরভাবে একটা সাজানো বাগান। ওই যে বাগান বাড়ি, আর তার পিছনে সুন্দর সাজানো বাগান, শুধু গোলাপের বাগান। মানে যেখানে যে নামটার জন্য এই কাঠগোলা বাগানবাড়ি হয়েছে, তার যথার্থ উদাহরণ এখানে এসে খুঁজে পাওয়া যাবে। দেখুন কত সুন্দর সুন্দর গোলাপ। এখানে আসলে কিন্তু আপনাদের মন ভালো হতে বাধ্য। আসলে জায়গাটা এতটাই সুন্দর যে আপনাদের ভালো লাগবেই। এমনিতেই এই কাঠগোলা বাগানবাড়ির এই বিস্তৃত অঞ্চল এবং তার চারপাশের যে সৌন্দর্যগুলো আপনাকে মুগ্ধ করতে বাধ্য। তাই আসুন ঘুরে যান এই কাঠগোলা বাগানবাড়ি। চলে আসলাম জগৎ শেঠের বাড়ি। পলাশির যুদ্ধের যে সিরাজউদ্দৌলাকে পরাজিত এবং নিহত করার যে চক্রান্তকারীরা ছিলেন, তার মধ্যে একজন ছিলেন এই জগৎ শেঠ। এই জগৎ শেঠের বাড়িতেও কিন্তু প্রবেশ করতে গেলে আপনাকে টিকিট কাটতে হবে। যেহেতু এটি ব্যক্তিগত সম্পত্তি, তাই এখানে 6 বছরের ঊর্ধ্বে প্রত্যেক ব্যক্তির প্রবেশের মূল্য 30 টাকা এবং ফরেনারদের জন্য 150 টাকা। জগৎ শেঠ কোনো ব্যক্তি নয়, এটি ছিল একটি পারিবারিক উপাধি, যার মধ্যে ছিলেন মারোয়াড়ি মানিকচাঁদ বংশের ফতেহচাঁদ, মাহতাব চাঁদ ও স্বরূপচাঁদ। প্রথম দিকে নবাবদের সঙ্গে এই জগৎ শেঠদের সুসম্পর্ক থাকলেও পরবর্তীকালে সম্পর্কের অবনতি হয়, যার ফলশ্রুতি পলাশির যুদ্ধে সিরাজদৌল্লার পরাজয় এবং বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান। জগৎ শেঠ প্যালেস মিউজিয়ামে এত ভুলভুলাইয়া আছে যে পুরো জায়গাটা ঘুরে দেখতে আপনাদের আধ ঘন্টা লেগেই যাবে। এখানেও প্রাসাদের ভেতরে ক্যামেরার অনুমতি না থাকায় সেগুলো আপনাদের দেখানো সম্ভব হলো না। এরপরে আপনারা চলে আসুন নসিপুর রাজবাড়ি। এই নসিপুর রাজবাড়িও একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান। জগৎ শেঠের বাড়ি দেখে আমি চলে আসলাম এখন নসিপুর রাজবাড়িতে। এটাও একটা প্রাইভেট প্রপার্টি, তাই এই নসিপুর রাজবাড়ির ভিতরে প্রবেশ করতে গেলে কিন্তু টিকিট লাগে, প্রতি ব্যক্তি 20 টাকা করে। উপরে সংগ্রহশালা আছে, ভিতরে দুর্গা মন্দির আছে, তো ভাল লাগবে আপনারা যদি ঘুরে যান এখানে। নসিপুর রাজবাড়ি মূলত রাজা দেবী সিংহ এবং তার বংশধরদের সঙ্গে জড়িত। ব্রিটিশ আমলে রাজস্ব বিভাগের দেওয়ান
ও কর সংগ্রাহক হিসেবে রাজা দেবীসিংহ পরিচিত ছিলেন, যিনি কঠোরভাবে কর আদায় করতেন। 1776 সালে রাজা দেবীসিংহ তৎকালীন প্রায় 9 লক্ষ টাকা ব্যয়ে এই প্রাসাদটি নির্মাণ করেন এবং এটি দেবীসিংহের দরবার ও রাজস্ব আদায়ের কেন্দ্রবিন্দু ছিল। মূল প্রাসাদটির কিছু অংশ নষ্ট হয়ে গেলে তার উত্তরসূরি রাজা কীর্তিচন্দ্র সিংহ বাহাদুর 1865 সালে এটি সংস্কার করেন এবং বর্তমানে এটি নসিপুর রাজবাড়ি জাদুঘরে রূপান্তরিত হয়েছে, যেখানে রাজপরিবারের ব্যক্তিগত জিনিসপত্র, পুরনো ফরমান এবং কর আদায়ের নথি প্রদর্শিত হয়। পর্যটকরা দেবীসিংহের আমলের ইতিহাস ও তার নির্মাতার কাহিনী জানতে এখানে আসেন। যদিও এর রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে, তবুও মুর্শিদাবাদ ভ্রমণের সময় এটি একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত হয়। আমার পরবর্তী গন্তব্য ছিল মুর্শিদাবাদের জাফরগঞ্জে অবস্থিত বৈষ্ণব সংস্কৃতি ও স্থানীয় জনকল্যাণের একটি কেন্দ্র নসিপুর জাফরগঞ্জ আখড়া, যা নসিপুর রাজবাড়ি এবং মির্জাফরের আদিবাড়ির কাছে অবস্থিত এবং এর মূল উদ্দেশ্য সারা জীবন অবিবাহিত থাকা। মির্জাফর বাংলার সুবেদার থাকাকালীন ঢাকার উর্দুবাজার থেকে মহন্ত লক্ষণ দাস মুর্শিদাবাদে আসেন এবং তাকেই এই স্থানটি প্রদান করা হয়েছিল, যা পরে বৈষ্ণব আখড়া হিসেবে সুপরিচিত হয়, যেখানে ঐতিহ্যবাহী ঝাপান মেলা ও নাটকের আয়োজন হয়। এখানে আপনারা দেখবেন মার্বেল পাথরের নির্মিত রঘুনাথ জিউয়ের মন্দির, শতাব্দী প্রাচীন বিশাল সব বাসনপত্র, লণ্ঠন, মুদ্রা, কাটারি, বিভিন্ন ধরনের ব্যাজ, একটি ভিন্টেজ অস্টিন গাড়ি আর বিশেষ আকর্ষণ হিসেবে পুরনো দিনের রূপোর রথ। এরপর এসে পৌঁছালাম মির্জাফরের প্রাসাদের প্রধান প্রবেশদ্বারের সামনে। এই গেটটি মির্জাফরের বিশ্বাসঘাতকতার স্মারক হিসাবে ট্রেইটর্স গেট বা নিমখারাম দেউড়ি নামে পরিচিত। 1757 সালের জুলাই মাসে নবাব সিরাজউদ্দৌলাকে মির্জাফরের পুত্র মিরনের আদেশে এই প্রাসাদেরই একটি কক্ষে হত্যা করে লাশ ভাগীরথী নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল বলে জানা যায়। তবে এই প্রাসাদে প্রবেশের অনুমতি নেই। গেটের সামনেই চোখে পড়ল ছোট্ট এই কুকুরছানাটিকে। মির্জাফর বিশ্বাসঘাতকতা করলেও এরা কিন্তু কখনোই বিশ্বাসঘাতকতা করে না। কি বলেন আপনারা? যে জায়গাটায় এখন রয়েছে এটাও হচ্ছে মির্জাফরের পরিবারের 1100 কবর। মির্জাফরের বাড়ি দেখে চলে এলাম মির্জাফরের পরিবারের ঐতিহাসিক 1100 কবরের স্থানের কাছে। এই মির্জাফরের সমাধিতে যদি আপনারা প্রবেশ করতে চান তাহলে কিন্তু টিকিট আছে। তো প্রতি পার্সন বা পার পার্সন হচ্ছে 10 টাকা করে, এখান থেকে কিন্তু টিকিট কেটে নিতে হবে। 1100 কবর বলতে মুর্শিদাবাদের জাফরগঞ্জে অবস্থিত সিরাজদৌল্লার বিশ্বাসঘাতক মির্জাফর আলী খান এবং তার নাজাফি বংশের বংশধরদের শেষ ঠিকানাকে বোঝানো হয়েছে, যা তাদের দীর্ঘ ও বিস্তৃত বংশধরদের ইঙ্গিত দেয়। এটি মূলত মির্জাফরের প্রথম স্ত্রী শাহ খানমের ব্যক্তিগত উদ্যান ছিল। এখানে মির্জাফর, মুন্নি বেগম সহ তার 3 স্ত্রী, 4 সন্তান এবং বংশের প্রায় 1100 জনের কবর রয়েছে। এই যে অসংখ্য কবর দেখছেন, সেই কবরের বেশিরভাগের উপরেই যে নামগুলো রয়েছে খুবই অস্পষ্ট, আবার কিছু কিছু বোঝাই যাচ্ছে না। তো এইখানে সামনে যে কবরটা দেখছেন এটাই হচ্ছে মীর মোহাম্মদ জাফর খানের সমাধি, অর্থাৎ মির্জাফরের সমাধি। এর পাশেই রয়েছে একটা মসজিদ। এই মসজিদটাই হচ্ছে মির্জাফরের মসজিদ। এখানেই মির্জাফর নামাজ পড়তেন। চলে আসলাম আজিমুন্নেসা বেগমের কবরের সামনে। এই আজিমুন্নেসা কে ছিলেন? আজিমুন্নেসা বেগম ছিলেন বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁয়ের পালিত কন্যা এবং বাংলার দ্বিতীয় নবাব সুজাউদ্দিন মোহাম্মদ খাঁয়ের স্ত্রী। 1734 সালে তিনি এই স্থানে একটি মসজিদ নির্মাণ করেছিলেন, তবে ভূমিকম্পে মসজিদটা আজ ধ্বংসপ্রাপ্ত। তার পিতার মতো তাকেও মসজিদের সিঁড়ির নিচে সমাধিস্থ করা হয়। এই আজিমুন্নেসা বেগম কলিজা বেগম নামেও পরিচিত ছিলেন। লোককথা অনুযায়ী এক দুরারোগ্য ব্যাধি নিরাময়ের জন্য ফকিরের পরামর্শে তিনি শিশুদের কলিজা খেতেন এবং সুস্থ হওয়ার পরেও এই নরখাদক নেশায় মগ্ন ছিলেন, যা জানার পর তার বাবা মুর্শিদ কুলি খাঁ তাকে জীবন্ত কবর দেওয়ার নির্দেশ দেন। তবে এটি একটি জনশ্রুতি, নিশ্চিত ইতিহাস নয়।
এবার আমি রওনা দিলাম আমার অন্তিম এবং ভাগীরথীর পূর্বপারে মুর্শিদাবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান হাজারদুয়ারির উদ্দেশ্যে। তবে যখন দেখার খিদের থেকে পেটের খিদে বেশি প্রকট হয় তখন স্বয়ং উপরওয়ালারও ক্ষমতা নেই তাকে আটকায়। তাই পেটের খিদের টানে আমি পৌঁছে গেলাম হাজারদুয়ারির পিছনে হোটেল পাড়ায়। এখানে একটা রেস্টুরেন্ট আছে, ঢাকার আদর্শ হিন্দু হোটেল। তো এইখানে খাবো, চলুন যাই ভিতরে। হোটেলের মেনুতে আপাদমস্তক চোখ বুলিয়ে শেষমেশ অর্ডার করলাম 100 টাকার একটা স্পেশাল ভেজ থালি। আমি এখানে একটা ভেজ মিল অর্ডার করেছি 100 টাকার। তাতে যা দিয়েছে সেটা হচ্ছে ভাত আছে, আলু ভাজা আছে, ডাল আছে, এখানে লেবু দিয়েছে, লেবু স্যালাড আছে, এটা চাটনি আছে, একটা তরকারি রয়েছে ফুলকপির তরকারি, আর তার সাথে আরেকটা মিক্সড তরকারি রয়েছে। এই হচ্ছে ভেজ মিল। এই যে হোটেলের খাবারটা কিন্তু যথেষ্ট ভালো ভালো খাবার, মানে টেস্টও আছে, খাবারের গুণমানও ভালো। তো আপনারা যদি আসেন এই হোটেল থেকে কিন্তু খেতে পারেন। খাওয়া দাওয়া সেরে আমি চলে এলাম হাজারদুয়ারিতে। মেন গেট দিয়ে প্রবেশ করেই বাদিকে রয়েছে ক্লক রুম। এটা হচ্ছে মালঘর বা ক্লক রুম। এখানে আপনারা আপনাদের জিনিসপত্র রাখতে পারেন, আর এই জিনিসপত্র রাখার জন্য কোনো মূল্য দিতে হবে না আপনাদেরকে। আর এই ক্লক রুমের পরেই রয়েছে টিকিট কাউন্টার, যেখান থেকে আপনাদেরকে হাজারদুয়ারিতে প্রবেশের জন্য টিকিট কাটতে হবে। এখানে ব্যক্তিপিছু টিকিটের মূল্য 25 টাকা, আর প্রবেশের সময় সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত। তবে প্রতি শুক্রবার এই হাজারদুয়ারি বন্ধ থাকে। একচল্লিশ একরের এই হাজারদুয়ারি প্রাসাদ চত্বরে দেখার মতো স্থানগুলো হলো হাজারদুয়ারি প্রাসাদ ও জাদুঘর, নিজামত ইমামবাড়া, মদিনা মসজিদ, ঘড়িঘর, বাচ্চেওয়ালি তোপ ও চক মসজিদ। আসুন প্রথমে জানি এই হাজারদুয়ারি প্রাসাদ সম্বন্ধে। হাজারদুয়ারি প্রাসাদের ইতিহাস হলো বাংলার নবাবী আমলের এক অসাধারণ স্থাপত্যের নিদর্শন, যা নবাব নাজিম হুমায়ুন জাহের আমলে ব্রিটিশ স্থপতি ডানকান ম্যাকলিওয়েডের নকশায় 1829 থেকে 1837 সালের মধ্যে 114টি ঘর ও 8টি গ্যালারি সমেত ত্রিতল এই প্রাসাদটি নির্মিত হয়েছিল, যার 3 তলায় বেগম ও নবাবদের থাকার ঘর, দোতলায় দরবার হল, পাঠাগার, অতিথিশালা এবং একতলায় নানা অফিস ঘর ও গাড়ি রাখার জায়গা ছিল। হাজারদুয়ারির নামকরণ হয়েছে এর 1000টি দরজা থেকে, যার মধ্যে 900টি বাস্তব এবং 100টি নকল, যা শত্রুদের বিভ্রান্ত করতে সাহায্য করত। তবে প্রাসাদটি আগে বড়কোঠি নামে পরিচিত ছিল। এর 1000 দরজার রহস্যময়তা, বিশাল হলঘর ও ঐতিহ্যবাহী সংগ্রহশালা এটিকে মুর্শিদাবাদের অন্যতম প্রধান আকর্ষণ করে তুলেছে, যা বর্তমানে একটি জাদুঘর, যেখানে নবাবদের ব্যক্তিগত সামগ্রী, নবাবদের ব্যবহৃত পালকি, অস্ত্র, ইউরোপীয় তৈলচিত্র এবং প্রচুর মূল্যবান সামগ্রী সংরক্ষিত আছে। হাজারদুয়ারির ভিতর থেকে আসলাম। ভিতরে মিউজিয়াম আছে, কিন্তু মিউজিয়ামে ছবি বা ফটো তোলা নিষিদ্ধ, তো কিছুতেই ফটো তোলা যাবে না, তাই দেখানো যায় না। হাজারদুয়ারি প্রাসাদের ঠিক উল্টো দিকে অবস্থিত নিজামত ইমামবাড়া ভারতের অন্যতম বৃহৎ ইমামবাড়া। নবাব সিরাজউদ্দৌলা 1740 খ্রিস্টাব্দে প্রথমে এটি নির্মাণ করেছিলেন। 1842 ও 1846 খ্রিস্টাব্দের অগ্নিকাণ্ডে পুরনো ইমামবাড়া ধ্বংস হওয়ার পর নবাব মনসুর আলী খান 1847 সালে মাত্র 11 মাসে এটি পুনর্নির্মাণ করেন। ইমামবাড়া ও প্রাসাদের মাঝে অবস্থিত একটি ছোট্ট ঐতিহাসিক স্থাপত্য হল মদিনা মসজিদ, যা মূলত নবাব সিরাজউদ্দৌলা 1800 শতকে নির্মাণ করেছিলেন। কথিত আছে পবিত্র মদিনা থেকে আনা মাটি এর ভিত্তিপাথরে ব্যবহার করা হয়েছিল, যাতে সাধারণ মানুষ হজের আধ্যাত্মিক আমেজ এখানে পান। বর্তমান কাঠামোর বেশিরভাগ 1847 সালে নবাব মনসুর আলী খান নতুন করে তৈরি করেন। এছাড়াও
প্রাসাদ চত্বরে রয়েছে একটি ঘড়িঘর বা ক্লক টাওয়ার। 1832 সালে নির্মিত এই ব্রিটিশ স্থাপত্য, যা স্থানীয়ভাবে মুর্শিদাবাদের বিগ বেন নামে পরিচিত। বর্তমানে অকেজো হলেও এটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ। হাজারদুয়ারি প্রাসাদের কাছেই স্থাপিত একটি বিশালাকার প্রাচীন কামান, যার নাম বাচ্চেওয়ালি তোপ। চলুন হাজারদুয়ারির একজন গাইডের মুখ থেকে শুনে নিই এই বাচ্চেওয়ালি তোপের ইতিহাস। দেখুন, এখানে যে কামানটা রাখা আছে এটা হচ্ছে বাচ্চাবলি কামান। এই যে বাচ্চাবলি কামানটা আমাদের লৌকিকতায়, লোকমুখে আমরা যেটা জানি, এই কামানটা, এই যে সামনে যে ভাগীরথী নদী, এই নদীতে হাজারদুয়ারি যিনি নবাব ছিলেন, ইনি পাপেট, পুতুল, কারণ ইংরেজদের আন্ডারে তখন। এই হুমায়ুন এই কামানটা 1837 সালে হাজারদুয়ারি প্রাসাদ 29 থেকে 37 যখন নির্মাণ কার্য শেষ হয়ে গেল, এই ভাগীরথী নদী থেকে যখন বালি খনন করে পূরণ করছিলেন, হঠাৎই এই কামানটা শ্রমিকরা কুড়িয়ে পায় বালির তীরে। কোথা থেকে সে কীভাবে সে জানে না, তারা কুড়িয়ে পেয়েছিল। কুড়িয়ে পাওয়ার পর একবার কামানটাকে টেস্ট করা হয়েছিল যে কামানটা ভালো না খারাপ দেখা যাক। তো নবাবের আদেশে এই কামানটাতে যখন বারুদ দেওয়া হয়েছিল, 18 সের মানে 18 কিলো বারুদ এবং 18 কিলো পাট কামানটার মুখে গেঁদে যখন নদীর তীরে কামানটাতে আগুন দিয়ে ব্লাস্ট করানো হয়েছিল, তখন কামানটা থেকে প্রচণ্ড আওয়াজ হয়েছিল, একটা বিকট বিভৎস। এই আওয়াজে তৎকালীন শোনা যায়, ইতিহাস যেটা প্রসিদ্ধ বলছে, 1 থেকে 1.5 কিলোমিটার মধ্যে সেই সময় যারা মা বোনেরা প্রেগনেন্ট অন্তঃসত্ত্বা ছিলেন, এই কামানের আওয়াজে ওই সমস্ত প্রেগনেন্ট মা বোনদের বাচ্চা ডিসচার্জ হয়েছিল 1.5 কিলোমিটারের মধ্যে। আর যারা কাছে ছিল তারা সঙ্গে সঙ্গে স্পট ডেথ। এই মা বোনেদের বাচ্চা মারা যাওয়ার কারণে নবাব হুমায়ুন চিরদিনের জন্য কামানটাকে সিল করে দিলেন, নেক্সট আর যেন এরকম চালু না করে বা না চলে, তাই নাম দিলেন বাচ্চাওয়ালি কামান বা বাচ্চাবলি কামান। একে একবার সরকার থেকে ওজন করে দেখেছিল যে ওজনটা কতটা হতে পারে। এর ওজন আনুমানিক 16,880 পাউন্ড, অর্থাৎ 160 মন, 6,000 কেজি বা 6 টন এটার ওজন। আমরা ইতিহাস আমাদের এখানকার জানতে পারি এটা 6,000 কেজি ওজন। আমি হচ্ছি মুর্শিদাবাদ হাজারদুয়ারি গাইড। এক কথায় মুর্শিদাবাদের অল জায়গা যেগুলো, যতগুলো ঘোরার দর্শনীয় স্থান, প্রত্যেকটা স্পটে আমরা যাই, ঘোরাই। আমার নাম হচ্ছে হাসিমুল হক, ডাকনাম পার্কার। আমার মোবাইল নাম্বার 9734572529। এই নম্বরে কল করলে সবসময় পাবেন এবং হোয়াটসঅ্যাপে আমাদেরকে পাবেন আপনারা। নমস্কার, ধন্যবাদ। কেমন লাগলো আমার এই মুর্শিদাবাদ ভ্রমণের ভিডিও আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। তার সাথে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটনটা অন করে রাখুন। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও দেব, সবার আগে আপনাদের কাছে আমার ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে। যারা একদিনের জন্য মুর্শিদাবাদে আসছেন, তারা হাজারদুয়ারি দেখার পর চলে যান স্টেশনে ট্রেন ধরতে। আর যারা আমার মতন দুদিনের জন্য মুর্শিদাবাদে আসছেন, তারা চলে আসুন মতিঝিলে, আর 30 টাকা দিয়ে টিকিট কেটে উপভোগ করুন রাত্রিবেলা মতিঝিলের অপরূপ সৌন্দর্য। হাজারদুয়ারিতে আপনারা যারা বেড়াতে আসেন, তারা এই মতিঝিলে আসেন দিনের বেলা। আসলে সবাই এই হাজারদুয়ারির প্রোগ্রামটা করে একদিনের জন্য, তাই দিনের বেলা সবাই আসেন মতিঝিলে। কিন্তু আপনারা যদি দুদিনের প্রোগ্রাম করেন এই হাজারদুয়ারিতে, তাহলে কিন্তু রাত্রিবেলা এই মতিঝিলে একবার আসবেন, আপনাদের মন ভরে যাবে। কারণ দিনের বেলা সূর্যের আলোতে মতিঝিলের একরকম সৌন্দর্য, আর রাতের বেলা এই আলো আধারি পরিবেশ, তার সাথে লাইট অ্যান্ড ওয়াটার সাউন্ড অসাধারণ লাগবে আপনাদের। আমি কথা দিচ্ছি আপনাদের অবশ্যই ভালো লাগবে।
এখানেই আমার শেষ হলো ভাগীরথীর পূর্ব পাড়ে মুর্শিদাবাদের প্রথম দিনের ভ্রমণ। দ্বিতীয় দিনে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো ভাগীরথীর পশ্চিম পাড়ে মুর্শিদাবাদের দর্শনীয় স্থানগুলো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান, আর ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। তার সাথে আমার এই ভ্যাগাবন বিপুল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।